দেখুন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিন্তু চলে এসছে। এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনাকে এই ফর্মটা নিজের মোবাইল থেকে কোথা থেকে নিতে হবে, কিভাবে নিতে হবে, এই ফর্মটা ফিল আপ করতে গেলে কী কী জিনিস মাথায় রাখতে হবে, আর কি কি ডকুমেন্ট নিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, সেই সমস্ত নিয়েই কিন্তু এই ভিডিওটা। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার এসছে এবং সেই নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সরকারের শিশু ও নারী কল্যাণ উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল গতকাল রাজ্য সরকারের সদর দপ্তর নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু উদ্বোধন করেছেন। এবং গতকাল রাত থেকেই অন্নপূর্ণা যোজনার ওয়েব পোর্টাল খুলে গিয়েছে, সেখানে সেই ফর্মটি দেখা যাচ্ছে এবং আপনারা অর্থাৎ মহিলারা 25 থেকে 60 বছর পর্যন্ত রাজ্যের যারা মহিলা তারা কিন্তু এই প্রকল্পের আওতায় আসবেন সংশ্লিষ্ট ফর্ম ফিল আপটি করার পর। ফর্ম ফিল আপের পর একটি ভেরিফিকেশন হবে এবং তারপর যেটা আগের সরকারের আমলে লক্ষ্মীর ভাণ্ডার ছিল, অর্থাৎ রাজ্যের প্রায় 2.5 কোটিরও বেশি মহিলা যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন সেটাই এখন নাম পরিবর্তিত হয়ে অন্নপূর্ণা ভাণ্ডার হবে। কিন্তু তার বিশেষ কতগুলি ক্রাইটেরিয়া রয়েছে যেটা গতকাল খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করেছেন। আমি আর বিস্তারিত যাচ্ছি না, আপনারা অনেকেই জেনে গিয়েছেন। এবং লক্ষ্মীর ভাণ্ডার গত সরকারের আমলে অত্যন্ত জনপ্রিয় একটি সামাজিক প্রকল্প ছিল। খুব স্বাভাবিকভাবেই সেটা যখন অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরিত হতে চলেছে সেটা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে এবং অনেকেই জানতে চাইছেন বা জানার চেষ্টা করছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে। প্রথমে বলা হয়েছিল যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, শুধু ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা প্রাপক ছিলেন তাদের মধ্যে বেশ কিছু গরমিল পাওয়া যাচ্ছে। অনেক পুরুষ মানুষও নাকি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, অনেক মৃত এবং অনুপ্রবেশকারীরাও এই লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ছিলেন। ফলে রাজ্য সরকারের টাকা কোনো মৃত পুরুষ বা অনুপ্রবেশকারী বা বিদেশি তাদের তো দেওয়া হবে না। ফলে একটা ভেরিফিকেশন করতে হবে এবং তার জন্য 12 পাতার একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরকেও করতে হবে, আর নতুন যারা আবেদন করবেন তারাও পাবেন। যিনি আগে করবেন এনরোলমেন্ট বেসিসে তারা আগে পাবেন এবং এর জন্য 1 জুন থেকে 90 দিন অর্থাৎ প্রায় 3 মাস এই ফর্ম ফিল আপ চলবে। কিন্তু ততদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন অর্থাৎ ওই 1500 বা 1700 টাকা তারা সেটা পাবেন এবং তাদের নামটি নতুনভাবে ফর্ম ফিল আপের পর যখন অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হবে তখন থেকে তারা 3000 টাকা পাবেন, নতুনরাও অ্যাপ্লাই করতে পারবেন যেমনটি আমি বলছিলাম। তো 12 পাতার একটা ফর্ম আপলোড করা হয়েছে এই অন্নপূর্ণা যোজনার পোর্টালে। এই 12 পাতার ফর্ম নিয়ে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি লিখবো, কি করব না করব। দেখুন, এমন কিছু জটিল বিষয় নেই। যেটা গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছেন তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপের মধ্যে দিয়ে শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আগামী দিনে রাজ্য সরকার আরও কিছু প্রকল্প করবে, স্বাস্থ্যসাথীরা আয়ুষ্মান ভারতে ট্রান্সফার হবে। এর বাইরে পরিবারগত বা ফ্যামিলিগত যে তথ্য এই পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের রয়েছে সেই তথ্যটাও রাজ্য সরকার তাদের ডেটাবেসে এন্ট্রি করে নিতে চাইছে এবং তার জন্যই সম্ভবত 12 পাতার এই ফর্ম করা হয়েছে। বিষয়টি জটিল মনে হলেও ততটাও জটিল নয় এবং এই প্রতিবেদনে আমি আপনাদের প্রথমেই দেখাবো এই অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইন বা অনলাইনে ফিল আপ করতে হলে, এমনকি আপনি যদি অনলাইনে করেন বাড়িতে মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারও ফিল আপ করতে পারবেন। আবার হাতে কলমেও আপনি হার্ড কপি নিয়ে ফিল আপ করতে পারবেন, সাইবার ক্যাফেতে গিয়ে ফিল আপ করতে পারবেন। শোনা যাচ্ছে ভিডিও থেকেও বাড়িতে লোকজন এসে আপনাকে ফিল আপ করে নিয়ে যাবে। কিন্তু তার আগে কিভাবে আপনি ফিল আপ করবেন বা এই ফর্মটিতে আদৌ কী কী আছে সেটা স্টেপ বাই স্টেপ এই প্রতিবেদনে আমরা দেখাবো। প্রতিবেদনটি অবশ্যই একটি দীর্ঘায়িত হবে, কারণ বুঝতেই পারছেন 12 পাতার ফর্ম, তার অনেক খুঁটিনাটি আছে, সেগুলো সঠিকভাবে ফিল আপ করতে হলে আপনাকে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে। 1 সেকেন্ডও স্কিপ করলে কিন্তু আপনার ফর্ম ফিল আপ প্রসেস যেটা আপনি শিখছেন বা আমরা শেখানোর চেষ্টা করছি সেটা কিন্তু আপনার ভুল হয়ে যাবে। সেক্ষেত্রেই বলছি আপনারা পুরো ভিডিওটি দেখুন, মনোযোগ সহকারে দেখুন, প্রয়োজনে এই ভিডিও দেখতে দেখতে খাতা কলমে সেগুলো নোট করুন। এই যে 12 পাতার যে ফর্ম শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় কি ফিল আপ করবেন, কোন ডকুমেন্ট সঙ্গে দিতে হবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, সেটা একেবারে হাতে কলমে আমরা এই ভিডিওতেই আপনাদের শেখাবো। আর সবচেয়ে আগে আমরা দেখাবো আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন আগে জেনে নিন কোন কোন নথি বা ডকুমেন্টস হাতের কাছে রেখে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন। তারপর ফিরছি 12 পাতার অন্নপূর্ণা যোজনার একেবারে হাতে কলমে ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়ে। দেখুন,
তো অন্নপূর্ণা ভান্ডারে যদি আপনাকে ফর্ম ফিল আপ করতে হয় তবে প্রথমেই গুগলে চলে যেতে হবে। এখানে আপনি লিখে দিন অন্নপূর্ণা যোজনা, দেখুন লেখা আছে, বা socialsecurity.wb.gov.in। এখানে গেলেই কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন ডাউনলোড ইওর ফর্ম ইন ইংলিশ, বেঙ্গলি আর হিন্দি, তিনটাতেই কিন্তু ডাউনলোড করা যাবে। আপনি যেই বেঙ্গলিতে ক্লিক করবেন আপনার একটা 12 পাতার ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটাকে আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। আর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 1 তারিখ থেকে চালু হবে। এটা কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে অফলাইন। 12 পাতার এই ফর্মটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এইবার অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলবো। এই ফর্মটা ফিল আপ করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট কিন্তু জানা জরুরি। প্রথমেই হচ্ছে আপনার আধার কার্ড। আধার কার্ড কিন্তু খুব দরকার। সেকেন্ড হচ্ছে ডিজিটাল রেশন কার্ড, এটাও কিন্তু আপনার থাকতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, যেই অ্যাকাউন্টে টাকা আসবে সেই অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড। কাস্ট সার্টিফিকেট, আপনি এসসি এসটি ওবিসি যদি আপনি থেকে থাকেন তবে এই সার্টিফিকেট নিয়েও কিন্তু আপনাকে বসতে হবে। আপনার যদি কোনো জমি থাকে সেই জমির ডকুমেন্টও কিন্তু নিয়ে আপনাকে বসতে হবে। আপনার যদি কোনো হেলথ ইন্স্যুরেন্স থাকে তার ডকুমেন্টও কিন্তু সেখানে লাগবে। প্যান কার্ড থাকলে প্যান কার্ডের ডিটেলস কিন্তু সেখানে লাগবে। আচ্ছা, আপনার বাড়িতে যদি কেউ পেনশন হোল্ডার থাকে তবে কিন্তু সেই পেনশন হোল্ডারেরও কিন্তু ডকুমেন্ট দরকার পড়বে। যদি কোনো জিএসটি থাকে তবে জিএসটি সার্টিফিকেট কিন্তু দরকার পড়বে। যাদের এসআইআর এর নামটা বাদ গেছে, ভোটার আইডি কার্ড যাদের নেই, ভোটার আইডি কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে, এসআইআর থেকে বাদ হয়ে গেছে, এবার 2026-এ তারা যদি সিএতে অ্যাপ্লাই করে থাকেন তবে সেই ডকুমেন্টও কিন্তু তাদের লাগবে। তাহলে আপনাদের প্রথম স্টেপটা ক্লিয়ার হলো। কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনি অনলাইন বা অফলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপটি আপনি করবেন, সেই ডকুমেন্টসটির একটি তালিকা দেওয়া হবে। এরপর দর্শক বন্ধুরা, 12 পাতা অন্নপূর্ণা যোজনার ফর্ম যেটা পোর্টালে আপলোড করা হয়েছে গতকাল রাতে, যেটা আপনি অনলাইন বা অফলাইন ফিল আপ করতে পারবেন। দেখে নিন এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, স্টেপ বাই স্টেপ। 1 সেকেন্ডও স্কিপ করবেন না, একটু হয়তো দেরি হবে, কারণ 12 পাতা, সেখানে অনেক খুঁটিনাটি আছে। নিখুঁতভাবে ফিল আপ করতে হলে আপনাকে পুরোটাই জানতে হবে। তো শুরু করা যাক অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম, শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে নিখুঁতভাবে কিভাবে আপনাকে ফিল আপ করতে হবে দেখুন। ফর্ম হচ্ছে 12 পাতা। প্রথমে বলে রাখি এই ফর্মটি কাদের জন্য। এই ফর্মটি হচ্ছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত এতদিন এবং তারা অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হচ্ছে, তাদের প্রত্যেককেই এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, এই ফর্মে কি নতুনরাও আবেদন করতে পারবে? এই প্রশ্নটার উত্তর না একটু পরে দিচ্ছি, কারণ ফর্মে একটা জায়গা আছে, সেই জায়গাটা দেখলে আমরা জিনিসটা ক্লিয়ার করতে পারবো। আর এখানে বলা হয়েছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা এই কথাটি লেখা নেই। আর যেহেতু এখানে বলা হয়েছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, সেই জন্য এই ফর্মে আপনারা যখন ডিটেলগুলো ফিল করবেন শুধুমাত্র পরিবারের একজন মেম্বারের ডিটেল দিলে কিন্তু হবে না। এখানে পরিবারের টোটাল মেম্বারের ডিটেল দিতে হবে। পরিবারের প্রধান যিনি আছেন তার ডিটেল এখানে দিতে হচ্ছে, প্লাস তার সাথে আরও ওই পরিবারের যদি লোক থেকে থাকে, ম্যাক্সিমাম এখানে আপনারা 6 জন দিতে পারবেন। 6 জন বলতে কী রকম, পরিবারের যিনি প্রধান আছেন তিনি হচ্ছেন একজন, তারপর সদস্য 1, সদস্য 2, সদস্য 3, 4, 5 নিয়ে এখানে আছে 5 জন। তার মানে পরিবারের প্রধানের সাথে এই 5 জনকে যোগ করলে হয় কত, 6 জন। টোটাল 6 জনের ডিটেল দিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। এবার আপনাদের বক্তব্য, আমাদের পরিবারে তো 6 জন লোক নেই, আমরা তো 3 জন মানুষ। ঠিক আছে, তাহলে 3 জনের ডিটেলই দেবেন। পরিবারের প্রধান যিনি আছেন তার ডিটেল দেবেন, তারপর বাকি 3 জন বা 2 জন যতজন আছে সেই ডিটেলটা দেবেন। এবার আমরা আস্তে আস্তে একটা একটা করে ফর্মটা ফিল আপ কীভাবে করবেন সেটা দেখে নেব। পরিবারের প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের প্রধান বলতে আপনার পরিবারের যিনি হেড বা যিনি গার্জেন তার নাম, সেটা কি হবে, আধার কার্ড অনুযায়ী নাম হবে। তারপর আছে জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা কার দেব, এই জন্ম তারিখটাও হবে কিন্তু আপনার ফ্যামিলি হেড যিনি আছেন তার জন্ম তারিখ এইখানে লিখবেন, ঠিক আছে। আর এখানে নির্দেশনা লেখা আছে, এই ঘরটায় লিখবেন না, কারণ এখানে নির্দেশ দেওয়া আছে কিভাবে লিখতে হবে, এই জন্য এখানেই লিখতে হবে দিন মাস বছর হিসাবে। দেখা গেল তার জন্ম হয়তো 12ই মার্চ 1957, তাহলে এখানে লিখলেন 12, তারপর হচ্ছে 03, তারপর লিখবেন 1957, এই হিসাবে লিখবেন। পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ না মহিলা অন্যান্য। পরিবারের প্রধানের আধার নাম্বার, আর আধার নাম্বারটা এখানে লিখে দেবেন। পরিবারের হেড যিনি হচ্ছেন আর কি। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, এটা পারিবারিক আইডি একটা হয় ডিজিটাল রেশন কার্ডের, সেটা অ্যাপ থেকে পাওয়া যায়। এটা যদি থাকে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে এখানে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, এবার টোটাল কতজন মেম্বার সেটা কিন্তু এখানে দিতে হবে, 4 জন, 5 জন, 6 জন। তারপর বলা হচ্ছে ঠিকানা,
ঠিকানা বলতে এখানে আপনার যে বাড়ির ঠিকানাটা আছে বা আধার কার্ড অনুযায়ী যে ঠিকানাটা আছে সেটা বসাবেন। যোগাযোগের নাম্বার এখানে বসিয়ে দিলেন। এই নাম্বারটা বসাবেন হচ্ছে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছে তার আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা এই যোগাযোগের নাম্বারের জায়গায় বসাবেন। এরপর 9 নম্বর পয়েন্টটা আসলে এটা একটু দেখে ফিল আপ করতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। ঠিক আছে, এখানে পরিবারের প্রধান যিনি আছেন তার নাম তো এখানে বসাচ্ছেন একদম প্রথমেই, ঠিক সেম নামটা এখানে আরেকবার বসিয়ে দিলেন। দেখা গেল পরিবারের প্রধানের নাম হচ্ছে রামপাল। এবার এই রামপালের সঙ্গে আরো যে মেম্বার আছে তাদের কি সম্পর্ক সেটা লিখতে হবে। এবার দেখা গেল পরিবারের সদস্য 1 যিনি আছেন তিনি হচ্ছেন রামপালের স্ত্রী, তার নাম হলো সীতাপাল। ঠিক আছে, সীতাপাল এখানে দিয়ে দেওয়া হলো। এবার সীতাপালের জন্ম তারিখ কত আছে সেটা এখান থেকে আপনাকে দিতে হবে, আধার কার্ড অনুযায়ী সেটা দিয়ে দেবেন, জেন্ডার দিয়ে দেবেন এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। পরিবারের প্রধান ওনার কে হন সেটা এখানে লিখে দেবেন হাজবেন্ড। এটা এইভাবে লিখে দেওয়া হলো। এবার রামপালের যদি আর একটা ছেলে থাকে, তারা হয়তো একসঙ্গে থাকে, তাহলে এখানে ছেলের নাম হয়ে গেল, তারপর ছেলের জন্ম তারিখ, জেন্ডার, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, এটা হয়ে যাচ্ছে ছেলে এবং আধার নাম্বার তার। এইভাবে জিনিসগুলো কিন্তু একটা একটা করে লিখতে হবে আপনাকে। এবার এখানে একটা কথা চলে আসি, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে বা আগে লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফার হচ্ছে এরকম কিন্তু কিছু বলা নেই। এবার আমি প্রথমেই বললাম এটা নতুনদের জন্য না পুরাতনদের জন্য। যারা লক্ষ্মী ভান্ডারের আবেদন করেছিলেন সব স্ট্যাটাস ঠিক আছে কিন্তু এখনো টাকা পাননি, তারাও আবেদন এই ফর্মের মাধ্যমে করবেন। যারা পেতেন টাকা তারাও এই ফর্মের মাধ্যমে করবেন। এবং যারা ফার্স্ট টাইম আবেদন করবেন, যারা এখনো পর্যন্ত একবারও আবেদন করেননি, তাদেরও অনুমান করা হচ্ছে এই ফর্ম থেকেই হবে। সবারই তো ডেটা ভেরিফাই করা হবে। যদি লক্ষ্মীর ভান্ডার থেকে ট্রান্সফারের ব্যাপার থেকে থাকে, দেখুন যারা ডাটা এখনো ট্রান্সফার হবে না তারা 1500 টাকাই পাবে। যাদের ট্রান্সফার হয়ে যাবে এই ফর্মের মাধ্যমে তারা 3000 টাকা পাবে। আর যারা নতুন আবেদন করবে তাদেরও ডাটাগুলো যখন ভেরিফাই করা হবে, তাদেরগুলো নিশ্চয়ই তো ভেরিফাই করা হবে যে তাদের নাম বাদ পড়েছে কিনা, তারা সিএতে আবেদন করেছে কিনা, এই ডেটাগুলো নিশ্চয়ই মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় এগুলো ঠিকঠাকই আছে তাহলে কিন্তু তারাও আবেদন করতে পারবে। তাহলে নতুনরা যারা আছে তাদের জন্যও নিশ্চয়ই এই ফর্মটাই হবে, সেক্ষেত্রে এটাকে হ্যাঁ করতে হবে। এবার হ্যাঁ দেখবেন পরিবারের প্রধান ধরুন এখানে রামপাল, ইনি তো বয়স্ক মানুষ, ইনি তো অন্নপূর্ণা যোজনা পাবেন না, সেক্ষেত্রে এই হ্যাঁ এর পাশে টিকমার্ক দেওয়ার দরকার নেই। যারা মহিলা আছেন এবং অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে চাইছেন, ঠিক আছে, 25 থেকে 60-এর মধ্যে বয়স, তাদেরই পাশে এই হ্যাঁ লেখাটার পাশে কিন্তু টিকমার্ক হবে। বাদ বাকিদের কারোর কোনো ছেলের পাশে যেন টিকমার্ক দিয়ে দেবেন না, নাহলে কিন্তু কালকের ওই যিনি পুরুষ হয়েও মহিলার টাকা পাচ্ছিলেন তার মতো অবস্থা হয়ে যাবে। এখানে ভুলেও কিন্তু এগুলো করবেন না। বা তারাও যখন ফর্ম ফিল আপ করবে, মানে ডাটা এন্ট্রি করবে, তারাও দেখে শুনে নেবে নিশ্চয়ই। আপনার একটা টিক মার্কের উপর তো সব কিছু নির্ভর করে না, ভুলবশত কেউ টিক মার্ক দিয়ে দিতেও পারে। ঠিক আছে, তো কি করা যাবে সেটা কোনো ব্যাপার না। তাও আমি বারবার বলবো এগুলো একটু ফিল আপ করবেন, যখন দেখে শুনে ফিল আপ করবেন। এরকম করে টোটাল মানে যতজন মেম্বার আছে সবার ডিটেল এখানে ফিল করতে হবে। তারপর বলা হয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। পরিবারের হেড যিনি আছেন, যিনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, পরিবারের হেড ধরুন ছেলে, তিনিও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না, তার ব্যাংকের ডিটেলও কিন্তু এখানে নেওয়া হচ্ছে। এবার এখানটা আপনি ফাঁকা দিতে পারেন না। যদি তার ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো ফাঁকা দিতেই হবে। যদি থাকে এবং ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের কথা বলা হয়েছে, কিন্তু যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংক অ্যাকাউন্ট বা সেই ব্যাংকের নামটা প্রথমে দিতে হবে, যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর আইএফএসসি কোড। এখানে কিন্তু টোটাল 6জন যিনি মেম্বার আছেন, পরিবারের হেড সহ 6জন, ঠিক আছে, পরিবারের হেড আলাদা প্লাস আরও 5জন, মানে টোটাল 6জনের ডিটেল কিন্তু এখানে দিতে হবে। প্রত্যেকেরই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল এখানে দিতে হবে। এটা হয়ে গেল। এরপর চলে আসছি নিচে। তারপর 11 নম্বর পয়েন্টটা বলা হচ্ছে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার নম্বর। এখানে 6জনের ভোটার তালিকার নাম্বার দিতে হবে। প্রাপ্তবয়স্ক সদস্য বলতে 18+ হলেই হলো। ঠিক একই রকমভাবে প্রত্যেক সদস্যদের ডিটেল কিন্তু এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে ভোটার কার্ড নাম্বার, তারপর বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার। তারপর বলা হয়েছে বিভাগ। বিভাগ মানে আপনি কোন কাস্টের অন্তর্গত। এখানে অনেকে বলবেন এই ফর্ম তো আমরা ফিল আপ করে ফেলবো, কিন্তু জমা দেবো কোথায়? নিশ্চয়ই ক্যাম্প বা বিডিও অফিসে এই ফর্ম জমা নেওয়া হবে। তারপর আছে রেশন কার্ডের ডিটেল। এখানে বলা হয়েছে আপনার ডিজিটাল রেশন কার্ড আছে কিনা, হ্যাঁ অথবা নাই উত্তর দিতে। যদি থাকে হ্যাঁ করবেন, আশা করি প্রত্যেকেরই আছে, না থাকলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় কি ধরনের কার্ড আছে, এই কার্ডের ধরনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কার্ডটা পার করবেন, হাতে নেবেন এবং কার্ডের প্রথমেই লেখা আছে দেখবেন কি টাইপের কার্ড, সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি রেশন তুলছেন কি প্রতি মাসে মাসে, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, অন্যথায় এটা নো করবেন। তারপর আপনার সম্পদ জানতে চাওয়া হচ্ছে, আপনার বাড়িতে 3 বা তার বেশি পাকা ঘর আছে কিনা, যদি থাকে এটা হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। পরিবারের জমির মালিকানা, আপনার কতটা জমি আছে, ঠিক আছে, এটা আপনার রেজিস্ট্রেশন যে কপি আছে সেখান থেকে পেয়ে যাবেন। যদি আপনার নামে জমি থাকে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। তারপর বলা হয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এটা কিন্তু পরিবারের হেডের নয়, পরিবারের সকল সদস্যের
মানে আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে তাদের প্রত্যেকের জমির পরিমাণ। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4 চাকার গাড়ি আছে কিনা। ঠিক আছে, অবাণিজ্যিক মানে হচ্ছে পার্সোনাল গাড়ি, 4 চাকার গাড়ি আছে কিনা। যদি থাকে হ্যাঁ করবেন, যদি না থাকে না করবেন। যদি হ্যাঁ হয় গাড়ির নাম্বার উল্লেখ করুন, মানে কতগুলো গাড়ি আছে, একটা না দুটো। যদি একটা হয় একটা লিখবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন। তারপর আছে পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা, আপনার ফ্যামিলিতে কারোর স্বাস্থ্য বীমা আছে কিনা, হ্যাঁ অথবা নাই। যদি না হয় না করবেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন। যদি হ্যাঁ করেন, যদি কারোর ধরুন স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেক্ষেত্রে সেই স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলও কিন্তু এখানে দিতে হবে। যদি থাকে আর কি, সেক্ষেত্রে ধরুন হেড অফ দ্য ফ্যামিলি ধরুন আছে, যদি স্বাস্থ্যসাথী থাকে আর কি সরকারি করে দেবেন। বিমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ এগুলো দেওয়ার দরকার নেই, কারণ স্বাস্থ্যসাথী ফ্রিতে ইস্যু করা হয়েছিল। আর যদি বেসরকারি হয়ে থাকে সেক্ষেত্রে বেসরকারি করবেন এবং কত টাকার প্রিমিয়াম নেন সেটা এখানে লিখবেন। প্রত্যেকের নামে যদি থাকে তাহলে প্রত্যেকের পাশে টিকমার্ক দেবেন। তারপর বলা হচ্ছে আয় বা পেশা, এখানে আপনাদের ফ্যামিলির কেউ আয়কর দেন কিনা জিজ্ঞেস করা হচ্ছে। এটা হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। যদি দেয় হ্যাঁ করবেন, যদি না দেয় না করবেন। যদি না করেন তাহলে তো এগুলো কিছু ফিল আপ করতে হচ্ছে না। যদি দেয় আর কি হ্যাঁ করেন, তাহলে কে দেয়, এই যে 6 জন মেম্বার আছে তার মধ্যে কে দেয় তার প্যান নাম্বার এবং তার নামটা এখানে কিন্তু লিখতে হবে। যদি কেউ না দেয় তাহলে দিতে হবে না। তারপর বলা হয়েছে কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান সহ বাকি মেম্বাররা কিসে কাজ করে সেটা এখানে দিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, সরকারি, বেসরকারি, পরিযায়ী শ্রমিক। যেটাতে আপনি কাজ করেন সেটা দেবেন, যদি কাজ না করেন বেকার করে দেবেন। আর এগুলোর মধ্যে যদি কোনোটা না হয় তাহলে অন্যান্য করে দেবেন। এটাও কিন্তু প্রত্যেকের দিতে হবে। তারপর বলা হয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কত। মানে শিক্ষিত 18+ মেম্বার এবং অশিক্ষিত 18+ মেম্বার কতজন সেটা দিতে হবে। প্রথমে ঘরে দিতে হবে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা। 6 জনের ফর্ম হিসাবে যেহেতু হচ্ছে, দেখা গেল শিক্ষিত হয়তো 4 জন, অশিক্ষিত প্রাপ্তবয়স্ক হয়তো 2 জন। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এখানে দেখুন এবার বলা হয়েছে পরিবারের প্রধান যিনি আছেন তিনি শিক্ষিত না অশিক্ষিত, এটা এখানে পুট করতে হবে। যদি তিনি শিক্ষিত হয়ে থাকেন শিক্ষিত করবেন এবং তিনি ম্যাক্সিমাম কতটা পড়াশোনা করেছেন সেটা এই পাশের ঘরে লিখবেন। আর যদি কেউ অশিক্ষিত হয়ে থাকে তাহলে তো এটা দিতে হচ্ছে না। হয়তো দেখা গেল 2 নম্বর মেম্বার যিনি আছেন তিনি হয়তো শিক্ষিত এবং তার সর্বোচ্চ পড়াশোনা হয়তো পিএইচডি, তাহলে এখানে পিএইচডি লিখতে হবে। তারপর একটু নিচে চলে আসছি, এখানে বলা হচ্ছে আপনার পরিবারের যিনি সদস্য আছেন বা যিনি আছেন আর কি, তারা কেউ কোনো মন্ত্রী, সাংসদ, বিধায়ক এই টাইপের কেউ মানুষ কিনা। যদি হ্যাঁ হয়ে থাকেন হ্যাঁ করবেন এবং কোন পদে রয়েছেন তার সদস্য নাম্বার কত এখানে লিখতে হবে, না হলে না করে দেবে। আপনার ফ্যামিলিতে কেউ সরকারি পেনশন পায় কিনা, হ্যাঁ অথবা না উত্তর দেবেন। হ্যাঁ হলে হ্যাঁ করবেন, অন্যথায় নো করবেন। যদি হ্যাঁ করেন তার সদস্য নাম্বার কত দিতে হবে। কারোর জিএসটি আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, হ্যাঁ হলে হ্যাঁ করবেন, অন্যথায় এটা নোতে টিক মার্ক দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় কত, এটা একটুখানি ভেবেচিন্তে লিখবেন, মানে মোটামুটি একটা ক্যালকুলেট করে এখানে লিখে দেবেন। এটা কিন্তু টোটাল ফ্যামিলির হবে, এটা পার্টিকুলার একজনের নয়। কিন্তু দেখা গেল আমরা 6 জন মেম্বারের মধ্যে 2 জন হয়তো কাজ করেন, এক্ষেত্রে 2 জনের আয়টাই এখানে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে, এটাও কিন্তু আবার সবাইকে দিতে হবে, সিএএ তে কেউ আবেদন করেছেন কিনা। যদি দেখা যায় আমরা সবাই ভারতের নাগরিক, তাহলে সবারই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, এই ঘরে টিক মার্ক দেবেন। যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে আবেদন নাম্বারটি এখানে দিতে হবে। আর যদি সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়ে থাকে তাহলে আমরা সার্টিফিকেট নাম্বারটা 3 নম্বর ঘরে দিতে হবে। প্রথমটা হচ্ছে যারা আবেদন করেননি, দ্বিতীয়টা হচ্ছে আবেদন করেছেন এখনো পর্যন্ত কোনো ওই দিক থেকে রিপ্লাই আসেনি তাদের জন্য দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে যারা আবেদন করেছেন এবং তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদের জন্য তৃতীয় ঘরটা। এরকম করে সবারই ডিটেল কিন্তু এখানে দিতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এই জিনিসগুলো আছে কিনা। যদি থাকে আর কি এই ডিটেলগুলো আপনাকে ফিল করতে হবে, যদি না থাকে দেওয়ার দরকার নেই। কীরকম, যদি থাকে সেই কার্ডের নাম্বার থাকবে নিশ্চয়ই একটা, সেই নাম্বারটা দেবেন, আইডি নাম্বার দেবেন এবং কত তারিখে ইস্যু করা হয়েছে দেবেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই। এখানে বলা হয়েছে প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন, মানে যিনি দিয়েছেন তার বিবরণটা দিন। কে দিয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড হলে কেসিসি হবে, এখানে লিখে দিতে হবে কেসিসি। যদি থাকে কেসিসির নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর চলে আসছি একদম শেষের দিকে। এখানে বলা হয়েছে এসআইআর এর 2026-এ যদি নাম বাদ পড়ে থাকে এবং মামলাটি যদি ট্রাইব্যুনালে থাকে। এটা কিরকম ব্যাপার, দেখা গেল আপনার এসআইআর এর নাম বাদ পড়েনি, ড্রাফট লিস্টেও বাদ পড়েনি, আগের লিস্টেও বাদ পড়েনি, তাহলে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য নয় এরকম লেখা থাকবে। যদি দেখা যায় ফ্যামিলির কোনো একজনের নাম বাদ পড়েছে এবং তিনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, সেক্ষেত্রে তাকে এই 3 নম্বর অপশনে টিকমার্ক দিতে হবে। তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং হ্যাঁ যদি হয় মামলার বিবরণ, এখানে মামলার বিবরণের জায়গায় লিখতে হবে তিনি যে অ্যাপিল করেছেন সেই নাম্বারটা, অথবা অ্যাপিল করার সময় একটা নাম্বার জেনারেট হয়েছিল সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর না হচ্ছে তাদের জন্য, ট্রাইব্যুনালে আবেদন করেছেন তা সত্ত্বেও নাম ডিলিট হয়ে গেছে, সেক্ষেত্রে নাতে দিতে হবে টিকমার্ক। তারপর বলা হয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ,
এবার শিশু সদস্য যারা আছে তাদের ডিটেল এখানে দিতে হবে। এবার প্রথমে তাদের নাম দিতে হবে, তারা কোন ক্লাসে পড়ে দিতে হবে, কোন বিদ্যালয়ে পড়ে দিতে হবে, সেই বিদ্যালয়টা কি টাইপের বিদ্যালয়, সরকারি না বেসরকারি, সেগুলোও খতিয়ে দেখা হবে। আর অন্যান্য যদি হয় কি টাইপের সেটা দিতে হবে। তারপর বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখন প্রত্যেক মানুষই সচেতন, তাই এখানে দিতে হবে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে, আর যদি না হয় মানে টিকা দেওয়া হয়নি তাহলে টিকাকরণ করা হয়নি। এই পাশে লেখা আছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি দেখা যায় পরিবারের হেড অথবা যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তিনি হয়তো ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সুবিধা পাচ্ছেন, এরকম কেউ যদি পান, সেটা পরিবারের প্রধানও হতে পারে বা পরিবারের যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পান তিনি হয়তো পরিবারের প্রধান নন, তিনি হয়তো ফ্যামিলি বা সদস্য নাম্বার 1 বা সদস্য নাম্বার 2 এরকম কেউ হতে পারে। দেখা গেল যে সদস্য নাম্বার 1 কি ভাণ্ডার আগে পেতেন, তো সেক্ষেত্রে প্রকল্পের নামের জায়গায় তিনি যদি পিএম কিষাণ পান এখানে 1 নম্বরে লিখতে হবে পিএম কিষাণ। আর এই অপশনটা নতুন অ্যাড হয়েছে, আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, মানে আপনি কি পিএম কিষাণ বন্ধ করতে চান? যদি চান তাহলে এই হ্যাঁ অপশনটায় টিকমার্ক দিতে হবে। আগে কিন্তু এটা কিছু থাকেনি। আগে কি ছিল, আপনি কি সরকারি প্রকল্পের কোনো সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পান তাহলে হ্যাঁ করবেন, যে সদস্য পান আর কি, ধরুন সদস্য 1 পেলেন, সেক্ষেত্রে হ্যাঁ করবেন এবং কোন প্রকল্পের সুবিধা পান সেটা এখানে 1 নম্বর ঘরে লিখে দেবেন। কিন্তু নতুন ফর্মে করা হলো কি, আপনি যদি কোনো প্রকল্পের সুবিধা পান সদস্য 1 এর জায়গায় হ্যাঁ করবেন, যদি না পান তাহলে তো এগুলো ফিল আপ করতে হচ্ছে না। কেউ ধরুন পান পিএম কিষাণ, সেক্ষেত্রে এটা হ্যাঁ করতে হবে। প্রকল্পের নামের জায়গায় এই 1 নম্বর জায়গায় লিখতে হবে পিএম কিষাণ। আর তারপর বলা হচ্ছে আপনি পিএম কিষাণ থেকে নিজের নাম ক্যান্সেল করাতে চান কিনা। যদি হ্যাঁ আপনি টিকমার্ক দিয়ে দেন ভুল বশত, তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ 100% বন্ধ হয়ে যাবে। এটা একদম নিশ্চিত ধরে রাখুন, কারণ ফর্মটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। আবারও বলছি, আগের ফর্মে কিন্তু এরকম কোনো অপশন থাকেনি, শুধু হ্যাঁ না ছিল। এগুলো কাদের জন্য, আপনি কোনো সুবিধা পান কিনা। ধরুন সদস্য 1 পেতেন তাহলে হ্যাঁ করবেন এবং সরকারি সুবিধার নামটা কি পিএম কিষাণ যেহেতু আছে এই জন্য আমি পিএম কিষাণ নামটাই বলছি, সেই নামটা বসিয়ে দিলেন। সেটাকে তিনি ক্যান্সেল করতে চান কিনা এই অপশনটা কিন্তু এখানে থাকেনি, এখন কিন্তু এই অপশনটাও যুক্ত হয়ে গেছে। তাই অফিসার কর্তৃক পূরণ হবে, মানে এই ফর্মটা যদি কোনো লক্ষ্মী ভাণ্ডারকে মানে ট্রান্সফার করতে অসুবিধা হয়, কি কারণে অসুবিধা হচ্ছে সেই কারণটা এখানে সেই অফিসার লিখবে। তারপর এখানে বলা হয়েছে আপনি এখানে যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সব বিশ্বাস মতো তথ্য, ব্যাস এটাই। এই ফর্মটি যাচাইযোগ্য। এখানে একটা টিকমার্ক দিয়ে এখানে সই হবে। সইটা কার হবে, পরিবারের যিনি হেড আছেন তারই সই হবে। এটাই হচ্ছে টোটাল ফর্ম। এবং এই ফর্ম কিন্তু যতদূর সম্ভব ক্যাম্প বা বিডিও অফিসে আপনাকে জমা দিতে হবে পরিবারের হেডকে ফিল আপ করে। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই অংশটা কেটে নিশ্চয়ই আপনাকে ফেরত দেওয়া হবে পরবর্তীকালে স্ট্যাটাস দেখার জন্য। আর এর সাথে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, এই সমস্ত ডিটেলগুলো নিশ্চয়ই অ্যাটাচ করে দিতে হবে। তো সব মিলিয়ে এই হচ্ছে অন্নপূর্ণা যোজনা এবং আপনার পারিবারিক তথ্য সংক্রান্ত 12 পাতার ফর্ম, যেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর মনে কোনো সংশয় বা কনফিউজ থাকেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দিতে বা সে সংক্রান্ত কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও করতে। তবে বিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে আবারও বলে রাখি, দেখুন আমরা কোনো সরকারি আধিকারিক নয়, আমরা অনলাইন বা অফলাইনে এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে, কি ডকুমেন্টস লাগবে তার একটা গাইডলাইন দিলাম। কিন্তু ফর্মটি জমা দেওয়ার আগে যদি আপনি অফলাইনে জমা দেন তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে দেখিয়েই কিন্তু জমা দেবেন। আর অনলাইনে হলে আপনার কোথাও যদি কোনো ভুল থেকে থাকে তাহলে তো অটোমেটিক সেটা সাবমিট হবে না, সেটা আপনারা বুঝতে পারবেন। কিন্তু অফলাইনের ক্ষেত্রে বারবার বলছি, আমরা আপনাদের এই 12 পাতার ফর্ম একটা গাইডলাইন দিলাম মাত্র আপনাদের সুবিধার জন্য, কিন্তু আমরাই যেটা বলছি সেক্ষেত্রে কিছু ভুলচুক থাকলেও থাকতে পারে। তাই অবশ্যই জমা দেওয়ার আগে সরকারি আধিকারিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখেই আপনারা জমা দেবেন। এই প্রতিবেদন এখানেই শেষ করব। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। জনস্বার্থে প্রচারিত এই ভিডিওটি যদি বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চান তাহলে এই ভিডিওটিতে আপনারা হাইপ পয়েন্ট দিন, যেটা কমেন্ট বক্সের পাশে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।